কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু এই কয়দিন কোনো কিছু স্বাভাবিক হয়নি, বরং সবকিছু আরো অস্বাভাবিক হয়ে উঠেছে। বাদন একদম রজনীকে সহ্যই করতে পারে না। আর সাথে সাথে রূপাকেও দু চোখে দেখতে পারে না। দেখলে মেয়েটাকে অহেতু বকাঝকা করে। রজনী অনেকবার বাদনের সাথে কথা বলার চেষ্টা করেছে, তার মন জয় করতে চেয়েছে, কিন্তু বাদন তাকে প্রতিবারই খারাপ মহিলা বলে সমাধান করে দূরে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাদনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেওয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাদন কোনো উত্তর দেয় না। সে যতটুকু পারে তার বাবার থেকে দূরে দূরে থাকে। বাদন নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যেন এক অদৃশ্য শহরে তৈরি করে নিয়েছে নিজেকে, সবার কাছ থেকে আলাদা করে ফেলেছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল হয়েছে। আকাশ সময় পেলে রূপার সাথে খেলাধুলা করে আর মাতিয়ে রাখে। আজও বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে আগে দৌড়াচ্ছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু ছুটেছে। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে এলো, আর তার পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন ফোন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্তি হলো। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরতে লাগলো। আর রূপাও তাকে ধরার জন্য বাঁধনের চারপাশে দিয়ে চক্কর খেতে শুরু করলো। বাঁধন রাগে পেটে পড়ে বলল, কি হচ্ছে এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বললাম, এই পুচকি আমাকে ধরবে বলেছে, তাই দেখছি ও কিভাবে আমাকে ধরে। রূপা জেদ ধরে বলল, তোমাকে আমি আজ ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বললাম, আয় দেখি কেমন পারে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাদনের সাথে রূপা জোরে ধাক্কা খেল। বাদন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে ছুঁড়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তে রূপার যন্ত্রণার চোখে চেপে ধরে মেঝেতে বসে পড়লো, আর চোখে তীব্র ঝাড়ায় ডুকরে কেঁদে উঠলো। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাদনের দিকে তাকে চিৎকার করে বলল, তুই এটা কে করলি? ওর দিকে ভই কেন ছুঁড়ে মারলে? বাদন নিষ্পাপভাবে পাশ থেকে ভুঁই তুলে নিয়ে নির্দয় স্বরে বলে, ইচ্ছে হয়েছে তাই মারছে। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসে? বারণ করেছিলাম না যে এই মেয়ে যেন আমার সামনে না আসে। আকাশ ক্ষোভ নিয়ে বলে, ও তোর ছোট বোন হয় বাদন? বোনের সাথে কেউ এমন করে, জানোয়ারের মতন আচরণ করে? বাদন এবার তর্জনী উঠিয়ে কঠোর কণ্ঠে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যায়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তি জ্বলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা আর মেয়ে দুজনকে বলে দিবে ওরা যেন সব সময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার ভাতন পেরেছে? আহসানের কথা রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে দিয়ে রূপার চোখে উষ্ণ ভাব দিচ্ছে, যাতে ব্যথা একটু উপশম হয়। আহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, চাচ্চু, আসলে হঠাৎ রাগ হয়ে গেছিল, তাই বাদন ওর দিকে বই ছুড়ে মেরেছে। আহসান রহমান অত্যন্ত বিরক্তি হয়ে বলল, সমস্যা কি ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাদনের তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আহসান চমকে পেছনে ফিরে তাকালো। সিঁড়ি দিয়ে গট গট করে নামছে বাদন। তার দু চোখে এখনো অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজির রহমান দ্রুত পায়ে বাদনের কাছে এগিয়ে এলো। দাদু ভাই, ও ছোট্ট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো কেন? বাদন দাদাকে উদ্দেশ্য করে কাঠখোট্টা গলায় বলল, আমার সীমানা আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাদন! বাদন ভ্রু কুঁচকে বাবার দিকে তাকে নির্লিপ্ত ভাবে বলল, গলার আওয়াজ কমান, বিরক্তি লাগে আমার। ভাই দাও এ, আমি এখানে পানি খেতে এসেছিলাম, এত সব ফালতু কথা শুনতে না। বাদন কারোর দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতন পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। আহসান রহমান অসহায় চোখে হাজির রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ করে বললেন, বাবা দেখছো, ও দিন দিন কতটা সীমাহীন ছাড়িয়ে যাচ্ছে। আমাকেও আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না ও। হাজির রহমান দীর্ঘশ্বাস পেলে আহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছে ও, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে বড্ড বেশি ভালোবাসতে তো, তাই অনেক তাই অন্য কাউকে সে জায়গাটা মানতে ওর কষ্ট হচ্ছে। চারপাশে ঘুটঘুট অন্ধকার আর নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতন পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য হলো বাঁধনের চকলেটগুলো চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল, তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব এঁটেছিল যেগুলো তাকে নিতে হবে। রূপা দরজা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই।
পুরো ঘরটা ফাঁকা। মুহূর্তে সে বিড়ালের মতন নিঃশব্দে ঘরে ঢুকে এলো, সরাসরি পড়ার টেবিলে কাছে চলে এলো। চমকে চকলেটের প্যাকেটগুলো দেখতেই তার চোখ চক চক করে উঠলো। সে জটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড় দিতে যাবে, অমনি তার কোনো ধাক্কা টেবিলে থাকা বাঁদনের মায়ের ছবি মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটা ঠাস করে কাঁচ ভাঙার শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো। রূপা ভয়ে কাঠ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। ঠিক সেই মুহূর্তে বারান্দার থেকে বাঁদন ঘরে ঢুকলো। রূপাকে নিজের ঘরে দেখে বাঁদন রাগে পিটিয়ে পড়তেই যেন কিছু বলতে যাবে, অমনি তার নজরে গেল মেঝের দিকে। রূপার পায়ের কাছে তার মায়ের সেই স্মৃতিটুকু ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। বাঁদন যেন নিজের অজান্তে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ভাঙ্গা ছবিটা তুলে ধরলো। ছবির চারপাশটা ভেঙে গেছে, তার মাঝখানে কাঁচ পেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁদনের পাথরের মতন শক্ত চোখ দুটো এবার ভিজে উঠল, আর দু ফোঁটা তপ্ত অশ্রু ঘুরিয়ে পড়ল ছবির ভাঙ্গা কাছের উপর। তার মুখ দিয়ে শুধু একটি হাহাকার শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যে বাঁদনের চোখ দুটো আগুনের গোলার মতন জ্বলে উঠল। রূপার সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে, চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মা খেতে হবে। বয়সে তার হাত দুটো পিঠে পেছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবেই বাঁদনের নজরে না পড়ে। কিন্তু বাঁদনের মাথার ভেতর তখনও অন্য এক প্রলয় শুরু হয়েছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়েটা এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিল। এই চিন্তা তার কিশোর মনে দাবানলের মতন ছড়িয়ে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা বাড়ি পাথরে ফুলদানি তুলে নিল। রূপার কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করলো রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদ পুরো বাড়ি প্রকম্পিত করে। আহ 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 মা! আঘাতের ছোট্ট তার হাতে বাঁধনে আলগা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপা কপাল ছিলে পিনিকে দিয়ে তাজা রক্ত বের হতে লাগলো। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাথা চেপে ধরে মেঝেতে লুটিয়ে পড়লো। বাদাম তখন আর রাগে হাঁপাচ্ছে, তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতন বের হচ্ছে। তার সামনে নিতর হয়ে ছটফট করছে রূপা। মেঝেতে শুভ্র কালফেটা লাল রক্ত ভিজে যাচ্ছে, কিন্তু কিন্তু বাদনের পাথরের মতন মনের বিন্দুমাত্র মায়া উদয় হলো না। সে শীতল ও হিংস্রের চোখে রূপার সেই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার ওই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতন দৌড়ে বাঁদনের ঘরে এলো। নিজের কলিজার টুকরো মেয়ের শরীরে রক্তাক্ত অবস্থায় নেতর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলায় থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথা নিয়ে কোলে তুলে নিল এবং আর্তনাদ করে উঠল, ও আল্লাহ, সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, মা, ও মা, এবার চোখ খোল। রজনীর সে বুক ব্যথা আর্তনাদে বাড়ির প্রতিটি কোণে কেঁপে উঠল। সে চিৎকার শুনে বাড়ি সবাই হন্তদন্ত হয়ে বাদনের ঘরের দিকে ছুটে এলো। আহসান রহমানের ঘরে ঢুকতে রূপার রক্তাক্ত আর নিথর শরীরটা দেখে আতকে শিউরে উঠলেন। পরক্ষণে তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে থাকা বাদনের উপর। বাদনের হাতে তখন ওই সেই রক্ত মাখা ফুলদানি, আর চোখ দুটো রাগে উত্তেজনা টকটকে লাল হয়ে আছে। আহসান রহমানের বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই করুণ দশা বাদনের ওই কাজ। মুহূর্তের মধ্যে আহসান রহমান দিক জ্ঞান হারিয়ে বাদন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেলেন। তিনি বাদনকে প্রহর করে উদ্যক্ত হতে আতিক রহমানে আর শিলা রহমান তাকে পেছন থেকে জাপটে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করলেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাদনের দিকে আঙ্গুল উঠিয়ে চিৎকার করে উঠলেন, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালে, আজ তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। ওদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। তার অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার আগে সাথে 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 রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আহসান রহমান ক্ষোভে তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশের ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে গেছে এবং নিজের আদরের নাতিকে জেলের হাজত থেকে বাঁচাতে হলে চরম কিছু করতে হবে তা হাজী রহমানের ভালোভাবে বুঝতে পারলেন। তিনি আড়ালে গিয়ে
কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অত্যন্ত গম্ভীর ও চাপা স্বরে বললেন, শোনো, হাজরাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো, যত টাকা লাগে আমি সব দেবো। হাজির রহমান বুঝতে পেরেছিলেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তাতে বাদনকে এখানে রাখা আর নিরাপদ নয়। আহসান সত্যি সত্যি পুলিশকে দিয়ে দিবে, যতই নিজের ছেলে হোক। অন্যায়ের প্রতি আহসানুর রহমানের ফিজ পাওয়া হয় না, তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেললেন। সেই দিনের পরের দিন সবাই যখন হাসপাতালে, তখন হাজির রহমান অনেক জোরাজোরি আর বহু কষ্টে বাদনকে বুঝিয়ে তিনি এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাদনের যে তার অভিমানের পাহাড় তখনও নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতে পারল না। বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু বুঝিয়ে দিয়ে হাজির রহমান বাদনকে ভোর 7টা দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজির রহমানের জানের প্রিয় এক বন্ধু থাকে। তিনি আগেভাগে তাকে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতন এয়ারপোর্টে গিয়ে বাদনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে যান। উড়োজাহাজটি যখন রানওয়েলে ছাড়ল, হাজির রহমানের এক দীর্ঘশ্বাস পেলে হয়তো এই দূরত্ব একদিন সব ঘৃণা ধুয়ে মুছে দেবে। অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণার সঙ্গী করে বাদন অজানার উদ্দেশ্যে দুবাই পাড়ি জমালো। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবা স্নেহ সে বড় হয়েছে, সে সবকিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, কিন্তু ছিল কেবল এক কঠিন সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা, তার বাবার বদলে যাওয়ার রূপ, তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে।